ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। অলকানন্দার নির্বাসন পর্ব 17। চারপাশে মিহিরাত, ঝিরিঝিরি প্রকার অদৃশ্য কোলাহল, হারিকেনের আলো মৃদুমন্দ্র বাতাসে কেঁপে কেঁপে উঠছে। অলকানন্দা সেই বাতাসে দোল খাচ্ছে নিবিড় চোখে। রাত তখন গাঢ় হওয়ার পথে। সারাদিনের ক্লান্তি, তার উপর বিদিশাদের সেই বিচার কার্য নিয়ে হইচই, মতবিরোধিতা, সব মিলিয়ে অলকানন্দা ঝিমিয়ে এসেছে যেন। অলকানন্দার দরজায় ক্ষীণ শব্দ হলো, বড়দি দরজা খুলো। অলকানন্দার তন্দ্রায় ভাব হয়ে আসা চোখে দুটো কুচকে এলো। এত রাতে কৃষ্ণপ্রিয়ার কণ্ঠ পেয়ে সে কিঞ্চিত অবাক হলো। অবাক কণ্ঠে বলল, কে কৃষ্ণা? বড়দি দরজাটা খুলো। অলকানন্দা তন্দ্রা ছুটে গেল যেন। সে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। পুরো বাড়ি নিস্তব্ধতায় আচ্ছন্ন, যে যার মতন হয়তো ঘুমে মগ্ন। এত রাত্রে জেগে থাকারও কথা না, কিন্তু কৃষ্ণপ্রিয়া এত রাত্রে এ ঘরে কী কাজ? দরজা খুলতেই সাবধানী চোখে আশেপাশে পরখ করে কৃষ্ণপ্রিয়ার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকতেই দরজায় খিল দিয়ে দিল। কৃষ্ণপ্রিয়ার এমন আচরণে কৌতূহল জন্মালো অলকানন্দার। সে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা ছোট বউ? এমন করছো কেন? কৃষ্ণপ্রিয়া এগিয়ে অলকানন্দার পাশে দাঁড়ালো, ধীর কণ্ঠে বলল, আমার একটু কথা আছে বড়দি। হ্যাঁ বলো না, আমাকে একটু সাহায্য করতে হবে তোমার। বড়দি, কৃষ্ণপ্রিয়া আজকের কণ্ঠ ক্রোধ, রাগ, হিংসা কিছুই নেই, কিন্তু এমন একটা গোপনীয়তা ছোঁয়া। অলকানন্দার ওর মতন ফিসফিসিয়ে বলল, কি সমস্যা? কালকে রাত্রে তোমাকে একটা জায়গায় যেতে হবে বড়দি। অলকানন্দার ভারী আশ্চর্য কণ্ঠে বলল, কোথায় যাব? তাও রাত্রেবেলা? তোমার দেবরের রাত হলে কোথাও একটা যায়, খুব সম্ভবত গ্রামের পেছনের দিকে খারাপ মেয়ে মানুষদের রাস্তা নেয়, প্রায় প্রতি রাতেই যায়। কাল রাত্রেও যাবে। তুমি গিয়ে তাকে হাতে নাতে ধরবে, তবেই তাকে জব্দ করতে পারবে। না হয় সে যে আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠবে। অলকানন্দা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কৃষ্ণপ্রিয়ার দিকে। মেয়েটা একাধারে স্বামী পাগল বলা যায়। স্বামীর প্রতি তার একটা অন্ধবিশ্বাস সবসময় ছিল। তার সেই অন্ধবিশ্বাসের জোরে মেয়েটা কখনো ভালো মন্দ বিচার করতে পারেনি, অথচ সেই মেয়েটা কিনা স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অলকানন্দার শিরা উপশিরা যেন ছড়িয়ে গেল বিস্মিত ভাব। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি সজ্ঞানে এ কথা বলছো তো? অলকানন্দার প্রশ্নে কৃষ্ণপ্রিয়ার মাথাটা ক্ষণিক নত হলো। সে প্রায় মিনমিন করে বলল, বড়দি, তোমাকে অনেক খারাপ কথা আমি বলেছি নিজের স্বামীর জন্য। আমি অন্ধ স্বামী ভক্ত ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার স্বামী কতটা খারাপ দিকে চলে যাচ্ছে। আমাকে বাঁচাও বড়দি, আমার সংসারটা যে আর বাঁচাতে পারছি না। তুমি আমার সংসারটা একটু বাঁচিয়ে দাও। কথাটা বলতে বলতে কৃষ্ণপ্রিয়ার চক্ষুদয়ে জলের স্রোত বইতে লাগলো। অলকানন্দার মায়া হলো ছোট মেয়েটার জন্য। সে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরল মেয়েটাকে, মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না কৃষ্ণা, আমি আছি না? আমি তোমার পাশে আছি, কান্না করো না একদম। কৃষ্ণপ্রিয়ার হঠাৎ কি যেন হলো। সে দু চোখ মেলে তাকিয়ে রইল অলকানন্দার মুখের দিকে। নিভু গলায় মনে হলো কোনো দেবী যেন শোভা ছড়াচ্ছে। পুরো পৃথিবী খুঁজে বেড়ালেও এমন রূপের নারী খুঁজে পাওয়া বোধহয় দুষ্কর। কি পবিত্র সে মুখমণ্ডল! কৃষ্ণপ্রিয়া এক ধ্যানে কতক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে কি যেন বলল, আমাকে ক্ষমা করে দিও বড়দি, ক্ষমা করো আমায় সকল অপরাধের। তারপর পরই অলকানন্দা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা ঘর ছেড়ে বেরিয়ে গেল। অলকানন্দার কেবল অবাক চক্ষুদয় মেলে সেই প্রস্থান দেখল। রাত বাড়তে থাকলো হুড় হুড় করে। অলকানন্দার চোখে আর ঘুম নামলো না। মনের ভেতর কিসের একটা অস্থিরতা তাকে আর ঘুমাতেই দিল না। এত বড় গ্রামের দায়িত্ব, এত বাধা নিষেধ অমান্য করে এগিয়ে যাওয়া প্রায় তার সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ।
আজ তো গ্রামবাসীর চোখে তার জন্য একটা রাগ সে উপলব্ধি করতে পেরেছে। এরপর ক্ষমতা চালানোটা একটু কঠিনই হবে বোধহয়। সে একটি গোপন ভয় তার ভেতরটা বারবার নাড়া দিল। সে খোলা জানালার পাশে দাঁড়িয়ে থেকে কোনো মতে রাতটা পার করলো। নবনীলের স্পষ্ট মুখটা হৃদয়ের আঙিনায় বারবার উকিঝুঁকি দিল। অবাধ্য কিশোরীর বয়স, ভালোবাসা পেলে তো মাথা নত করতে বাধ্য। বিহারিণী মহলের হাবভাব একটু গম্ভীর। নেই কোনো হইচই, কোনো ঝগড়াঝাটি নেই, কথা কাটাকাটিও হচ্ছে না ইদানিং। চারপাশে তখন ভর দুপুর। বাড়ির আশেপাশে কয়েকটা কাক অনবরত কাকা করছে। অকুল্লনের করুণ স্বরে কাঁপছে বাড়ির ভিত্তি। অলকানন্দার বসেছিল নিজের ঘরে। তার স্কুলের পরীক্ষা শেষ, ফলাফল বের হলেই কলেজে পড়াশোনা। কিন্তু এ অবধি গ্রামের কোনো মেয়ে কলেজের দরজায় পা রাখেনি বটে। অবশ্য গ্রামের আশেপাশে কোনো কলেজও নেই। কলেজে পড়তে হলে যেতে হবে শহরে, আর মেয়েকে গ্রামের বাহিরে পাঠানোর কথা তাদের বাবা মা ভাবতেও পারে না। মেয়ের সংসার হবে, সংসার সামলাবে, এতটুকু অবধি সকলেই ভাবনা। এর বেশি কিছু কল্পনা করাও তাদের কাছে দিবাস্বপ্ন। সেইখানে দাঁড়িয়ে অলকানন্দা স্বপ্ন দেখে সে কলেজে পড়বে, অনেক বড় কিছু হবে। কথাগুলো ভেবে নিজেই আনমনে হাসে। তন্মধ্যে ঘরের এক কর্মচারী এসে জানায় তাকে সুরবালা ডাকছে। অলকানন্দা উঠে দাঁড়ায়। কালকের ঘটনার পর তার শাশুড়ি তার উপরে বেজায় রেগে আছেন। কোনো কথাবার্তা বলেননি এ অবধি, হয়তো কালকের জন্য কিছু বলতেই ডেকেছেন। সে আর অপেক্ষা না করে পা বাড়ালো শাশুড়ির ঘরের দিকে। সুরবালা ঘরে তখন প্রায় অনেকেই উপস্থিত, যাদের দেখে অলকানন্দার খানিক ভ্রু কুচকালো। তখন ননদের স্বামী প্রসাদ, ননদ মনোময়ূরী, কাকি শাশুড়ি তরঙ্গিনীও উপস্থিত। অলকানন্দার ঘোমটা টেনেই উপস্থিত হলো। সকলের দৃষ্টি তার উপর বিধায় তার কিছুটা অস্বস্তি লাগলো। সে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, মা ডেকেছিলেন? সুরবালা তখন শুয়ে আছেন বিছানায়। এমন ভর দুপুরে শুয়ে থাকার মানুষ তো তিনি নন। অলকানন্দার কিছুটা বিচলিত হলো। সুরবালার পাশেই বসতে বসতে বলল, কি হয়েছে মা, আপনি শুয়ে আছেন কেন? এই সময় তো শুয়ে থাকার কথা না। সুরবালার কপালে ডান হাত ঠেকালো। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার কিছু হয়নি বৌমা, তুমি বসো, তোমার সাথে কথা আছে আমার। অলকানন্দা কিছুটা অবাকই হলো বটে। তার শাশুড়ির কণ্ঠস্বর আজ ভিন্ন। একটু বেশি কি রেগে আছেন? অলকানন্দা যেই না কথা বলতে নেবে তার আগেই সুরবালা বললেন, তুমি কালকে যেটা করেছো বৌমা, সেটা আমার অমতেই করেছো। আমার অমতে যাওয়া তোমার উচিত হয়নি। তোমার মনে হচ্ছে তুমি নিজেকে সর্বসেবা ভাবা শুরু করেছো, যার জন্য তোমার শাশুড়ির ডাকটাও আমার কাছে তুচ্ছ মনে হয়েছে। তোমার শাশুড়ির ডাকটাও তোমার কাছে তুচ্ছ মনে হয়েছে। অলকানন্দার শাশুড়ির কথা শুনে বিস্মিত হলো। কথা বলার ভাষাও যেন ফুরিয়ে এসেছে। সে অস্পষ্ট স্বরে বলল, মা জাতপাত বড় হলো? অবশ্যই হলো বৌমা। তার উপর মৃত মানুষের ভালো করতে গিয়ে তুমি কত মানুষের শত্রু হলে বলো তো? আজকে যদি তোমার কিছু হয় তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না, সেটা বুঝতে পারছো না? পুরো গ্রামের বিরুদ্ধে গিয়ে তুমি সবার শত্রু হয়ে গেলে বৌমা। এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে না? বৌমা, ক্ষমতায় তখনই থাকতে পারবে যখন তোমার পক্ষ দল ভারী হবে, অথচ তুমি নিজেই সকলের বিরুদ্ধে চলে গিয়েছ। ব্যাপারগুলো অন্যভাবেও সামলানো যেত। তুমি ভুল করেছো বৌমা, তুমি আমার কথাও মান্য করে। তোমার এই হঠকারিতা তোমাকে অনেক বড় বিপদে ফেলবে বৌমা। যাও, তুমি এখান থেকে চলে যাও। সুরবালা
দেবীর কথাগুলো অযৌক্তিক মনে হলো। অলকানন্দা অনুভব করলো সত্যিই সে হয়তো একটু বেশি করে ফেলেছে, কিন্তু তাই বলে ওই মানুষগুলোর মৃতদেহ ওভাবেই থাকতো? অলকানন্দার ভাবনার মাঝে সুরবালা আবার বললেন, যাও এখন তুমি, তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই কোয়াক্কুটুকু যথেষ্ট ছিল অলকানন্দার ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য। তাকে সবচেয়ে বেশি ভালোবাসা মানুষটাও তাকে এখন সহ্য করতে পারছে না। কি অদ্ভুত! অলকানন্দা আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। চোখের অশ্রু প্রকাশ্যে আনতে চায় না সে। প্রিয় নবনীল, আপনাকে যাওয়ার পর হুট করে সব অগোছালো হয়ে গিয়েছে। একে একে আমার শাশুড়ি মা থেকে শুরু করে পুরো গ্রাম আমার বিপক্ষে চলে গিয়েছে। হয়তো এখন এর জন্য আমিই দায়ী, কিন্তু কি করব বলুন? আপনিই তো বলেছিলেন ন্যায় বিচার করতে। ন্যায় বিচার করলে সকলে যে এতটা বিপক্ষে চলে যাবে সেটা তো বলেননি। বিধবাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন, অথচ তার পাশে না থেকেই চলে গেলেন। প্রতিটা ক্ষণ আমি আপনার শূন্যতা অনুভব করছি। ক্ষমতার আসন থেকে একা শাসন করাটা অনেক বড় কাজ। আমার ছোট হাতে সেই বড় দায়িত্ব না দিলেও পারতেন। খুব দ্রুতই ফিরে আসুন। আপনি খুব দ্রুতই ফিরে আসুন, আপনাকে আমার প্রয়োজন। ইতি অলকানন্দা। চিঠি শেষ করেই একটা মোটা খামে ভরে তা পাঠানোর ব্যবস্থা করলো অলকানন্দা। তারপর শাড়ি বদলে ঘর থেকে বেরোতেই লক্ষ্মীদেবীর মুখোমুখি হলো। লক্ষ্মীদেবী মানুষটা আগের মতন তেমন হইচই করেন না। নবনীল আসার পর থেকেই তার চুপচাপ থাকা শুরু। হয়তো ওনার ছেলে নিষেধ করেছেন। আজও লক্ষ্মীদেবী অলকানন্দার পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিলেন, কিন্তু বাদ সাধল স্বয়ং অলকানন্দা। প্রায় কোমল স্বরে সে জিজ্ঞাসা করল, পিসিমা ভালো আছেন? লক্ষ্মীদেবী মোটেও প্রস্তুত ছিলেন না এমন কোনো প্রশ্নের জন্য। তার বিস্মিত ভঙ্গিই সেটা বলে দিল। তা দেখে অলকানন্দা হাসল। পিসির কাছে আর একটু এগিয়ে গিয়ে পিসিমার বাহু জড়িয়ে ধরিয়ে বলল, কি হয়েছে পিসিমা? পিসিমার চোখগুলো ঝলঝল করে উঠল। সে ধীর গতিতে অলকানন্দার হাত দুটো সরিয়ে প্রস্থান নিলেন জায়গা থেকে। অন্য সময় হলে হইচই করে বাড়ি মাথায় তুলতেন, অথচ আজ তেমন কিছুই করলেন না, যা ভারী অপ্রত্যাশিত। অলকানন্দা ছোট একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল। বেনু নামক দেহরক্ষীকে সাথে নিয়েই চলল পাশের গ্রামে। গ্রামের জমি নিয়ে অ্যালেন আর স্টিফেনের সাথে কিছু আলোচনা আছে। বিরাট বিলাসবহুল গেট পেরিয়েই ইংরেজ সাহেবের বাড়ি। মার্বেল পাথরের খোদাই করা সে বাড়ির আনাচে কানাচে যেন জল জল করছে সৌন্দর্যতা। বিদেশি এক ধরনের দারুণ জিনিসও অলকানন্দার চোখে পড়ল। একটা ময়ূর দাঁড়ানো, আর তার মুখ থেকে বৃষ্টির মতন অনবরত জল পড়ছে। সেটা আবার ছোট একটা জায়গায় জমা হচ্ছে, কিন্তু উপচে বাহিরে পড়ছে না। বড্ড বেশি বিস্ময়কর ব্যাপারটা। অলকানন্দা বসে আছে বাড়ির সামনের বাগানটায়। সেখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ, যা অলকানন্দা আগে কখনো দেখেনি। সাথে বিশাল একটা জায়গা জুড়ে পাথরের তৈরি বসার জায়গা। কতটা যত্ন নিয়ে এ বাড়ি তৈরি করা হয়েছে তা চারপাশ দেখলেই বোঝা যায়। ঠিক 5 মিনিট পেরোতেই অ্যালেন ও মিস্টার স্টিফেন উপস্থিত হলেন সেখানে। অলকানন্দা দেখেই অ্যালেনের হাসি প্রশস্ত হলো। সে এগিয়ে এলো, আন্তরিকতার সঙ্গে বলল, গুড ইভিনিং বিউটিফুল লেডি। এখানে আসিয়াছেন আপনি? আপনার জন্য কি করিতে পারি বলুন। অলকানন্দার হাত জোর করে প্রণাম জানালো। অতঃপর ঘোমটার আঁচলটা শক্ত করে ধরে বলল, আপনাদেরকে আমি বারবার বলেছিলাম আমার কৃষকদের জমিটা নেবেন না, কিন্তু আপনারা কথা দিয়েও কথা রাখলেন না কেন? অলকানন্দার জমিদার মহল থেকে অনুমতি এসেছিল। আপনাদের জন্য জমিদার মহল থেকে অনুমতি এসেছিল, সেজন্যই আমরা আমাদের কথা থেকে নড়চড় হয়েছি। অলকানন্দার কথার পিঠে জবাব দিল স্টিফেন। অলকানন্দার ভ্রু কুঁচকালেন, বিস্মিত কণ্ঠে বললেন, আমাদের এখান থেকে? তার একে একে হিসাব মিলল। নিশ্চয়ই এটা তার দেবর আর খুড়শ্বশুর
রের কাজ। ইস, সে মহলের কথাটা না তুলেই এখানে চলে আসলো। কথা ঘোরানোর জন্য অলকানন্দা আবার বলল, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন অন্য কারো কথা শোনাটা আপনাদের উচিত হয়নি। আপনার সাথে আমাদের কোনো তেমন সম্পর্ক নেই যে আপনার কথাটাই আমার রাখতে হবে। আপনি রাজনৈতিকে কাঁচা বড্ড। স্টেফেনের কাট কাট কণ্ঠে জবাবে অলকানন্দা বিরক্ত হলো। সেও কঠিন স্বরে বলল, এই জমি কিছুতেই আমি আপনাদের দেব না। ওকে, দেখা যাক। অ্যালনের কিছু বলারও সুযোগ দিল না স্টেফেন। অলকানন্দাও গট গট পায়ে বেরিয়ে এলো। ইংরেজি সাহেবদের সে পাষাণ সেটা স্টেফেন নামক লোকটাকে দেখলেই বোঝা যায়। রাত বাড়ল নিজ গতিতে। আকাশে আজ চাঁদ নেই। অলকানন্দার আচ্ছন্ন প্রকৃতি, অন্ধকার আচ্ছন্ন প্রকৃতি অলকানন্দার চায়ের কথা রাখতেই একা ছুটল গ্রামের পরিত্যক্ত সেই জায়গাটাতে। সেখানে যেতেই বিশ্রী মানুষজন দেখে তার লোমকূপ দাঁড়িয়ে গেল, অথচ সে খুঁজে পেল না নিজের দেবরকে। কিন্তু তার সাথে ঘটে গেল অপ্রত্যাশিত একটি ঘটনা। দেবরকে খোঁজার জন্য একটা ঘরে ঢুকতেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নেশাগ্রস্ত একজন মানুষ তাকে দেখে কামুকি হাসি দিল। অলকানন্দার ছুটাছুটি করলো, বের হওয়ার চেষ্টা করলো, অথচ বাহির থেকে দরজা তখন আটকানো। নেশাগ্রস্ত মানুষটা অলকানন্দার শরীরে স্পর্শ করার চেষ্টা করলো, ছিঁড়ে ফেললো বক্ষবন্ধনীটা, শরীরের আঁচড় খুলল, শাড়ির আঁচল খুলল, কপালে পড়া চন্দনের ফোঁটাটাও মুছে দিল ধস্তাধস্তির এক পর্যায়ে। কিন্তু পুরুষের শক্তির কাছে ছোট অলকানন্দা যে বড্ড নাজুক। তার শরীর ক্লান্ত হয়ে আসতেই দরজাটা খুলে গেল। অলকানন্দার যেন প্রাণ ফিরে এলো। যেই না ছুটে বেরোবে তার সামনে তখন উপস্থিত হলো গোটা গ্রামবাসী। মশালের লালাভ আলোয় উজ্জ্বল হলো অলকানন্দার চরিত্রহীন হওয়ার দৃশ্য। কিশোরী অলকানন্দা শরীর ঢাকতে ব্যস্ত তখন, অথচ অপরের দিকে গ্রামবাসীরা চোখে বিস্ময়তা। চরিত্র নিয়েও বিধবা হয়েছিল বলে যে নারীর নামকরণ করা হয়েছিল বেশ্যা, আজ তার শরীরে সেই তকমা জল জল করছে। সমাজ এবার কি দণ্ডবিধি ধার্য করবে সেই চরিত্রহীনার? কি মূল্য দিতে হবে অলকানন্দাকে? চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।